নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক অরিত্র তুহিন দাসের দুটি গয়নাচুরির আখ্যান গল্প অবলম্বনে ব্যানার্জি বাড়ির রহস্য। আজকের গল্পটি আমরা নিয়েছি শারদীয়া চর্যা 1432 থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, অরিত্র তুহিন দাসের দুটি গয়নাচুরি আখ্যান গল্প অবলম্বনে ব্যানার্জি বাড়ির রহস্য। 27 ফেব্রুয়ারি 2025। ধরে যাওয়া মাথাটা ঠিক করার জন্য একটা স্ট্রং কফি অর্ডার দিয়ে রিসেপশনের সোফাতে বসে পড়ল বীজপুর থানার ওসি ইন্সপেক্টর রাহুল সেন। ওর সামনে সোফাতে বসে মোবাইলের গুগল ম্যাপ ঘাঁটছে আর একটা ছোট নোটপ্যাডে কি সব যেন লিখছে জ্যোতিষী কালিকা ওরফে গৌতম মজুমদার। রাহুল কি একটা বলতে যাবে গৌতমকে, এমন সময় ফোনটা বেজে উঠল ওর। সৈকত মানে বীজপুরের সাব ইন্সপেক্টর সৈকত পাল ফোন করেছে দেখে ফোন তুলে হ্যালো বলল রাহুল। ওপাশ থেকে সৈকতের চিন্তিত কণ্ঠস্বর ধরা দিল। হ্যালো স্যার, বলছিলাম একটা ডেলিকেট কেস এসেছে। আপনার পারমিশন না পেলে আমি তদন্ত শুরু করতে পারবো না। আবার কি হলো? ফাঁসিতলা ব্যানার্জি বাড়ির নাম আপনি শুনেছেন নিশ্চয়ই। ওই বাড়ির বড় বউয়ের গয়না চুরি হয়েছে। এইমাত্র ফোন এসেছিল। গয়না চুরি? আজকাল এসব হয় নাকি? ফোনের এপাশে একটু হাসল বীজপুরের এসআই সৈকত পাল। নিজের বসের প্রশ্নের উত্তরে বলল, আমি প্রভাতকে ঠিক এই প্রশ্নটাই করেছি স্যার। প্রভাত বলল শেষ 5 বছরে একটাও গয়না চুরির কেস আসেনি থানাতে। প্রসঙ্গত প্রভাত হলো বীজপুর থানার কনস্টেবল। হ্যাঁ, আমারও সেটাই ধারণা ছিল। আচ্ছা, সে নয় গয়না চুরি হয়েছে, কিন্তু কেসটাকে ডেলিকেট বলছো কেন? কারণ বড় বউয়ের ধারণা বাড়ির কাজের লোক চুরি করেছে, আর কাজের লোক থাকে বম্বে কলোনিতে। বোম্বে কলোনি শুনে রাহুল একটু চিন্তায় পড়ল। কাঁচরাপাড়া হালিশহর এই দুটো সিস্টার শহরের একদম মাঝামাঝি একটা উদ্বাস্তু কলোনির নাম বোম্বে কলোনি। কলোনির 90% বাসিন্দার জীবিকা হলো লোকের বাড়িতে রান্নাবান্না করা, ঘরের কাজ করা, বিভিন্ন মলে সিকিউরিটির কাজ করা ইত্যাদি ইত্যাদি। তবে এই কলোনির সবথেকে বড় শক্তি হল এদের ইউনিটি। কলোনির মাথারাই প্রত্যেকবার ভোটের আগে ঠিক করে সেবার ভোট কোথায় পড়বে এবং প্রায় 100% ভোটই নির্দিষ্ট চিহ্নেই পড়ে। তাই এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বদের পারমিশন না নিয়ে পুলিশও বোম্বে কলোনিতে পা রাখতে পারে না। তবে কলোনির পরিবেশ মোটের উপর শান্ত থাকে এবং অসামাজিক কাজকর্মের খুব বেশি রেকর্ড কলোনির বাসিন্দাদের নেই। তাই রাহুল একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা, বোম্বে কলোনির লোকের উপর সন্দেহ, কিন্তু এই মুহূর্তে তো ওখানে মুভ করাটা একটা রিস্কের ব্যাপার। আমাকে একটু এমএলএর সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, মানে সেই জন্যই একটু আপনার দরকার ছিল। কিন্তু আমিও এখানে একটা গয়নার কেস নিয়েই আটকে পড়েছি হে। আজকালের মধ্যে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আরে বাস, বলেন কি? আপনার ওখানেও গয়না চুরি? না না, চুরি না, মিসিং। তুমি তো জানোই আমি গৌতমদার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি। এবার হয়েছে কি, গৌতমদার বউয়ের হাতের আংটিটা কোথাও একটা মিসিং হয়েছে। আপাতত সেটা খুঁজতেই আমরা ব্যস্ত। যাক, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙছে। এইসব তো ফেলুদার সাথে হতো, যে ঘুরতে গিয়ে রহস্যের সম্মুখীন হতো। আজকাল পুলিশের সাথেও। আর বলো না, কি যে প্রেস্টিজ ম্যাটার হয়ে গেছে, কি বলবো। প্রেস্টিজ ম্যাটার তো হবেই স্যার। পুলিশের চোখের সামনে জ্যোতিষীর বউয়ের আংটি হারিয়ে যাচ্ছে। আপনি গৌতম বাবুকে বলুন না যে উনি তো জ্যোতিষী, উনি কি গুনে টুনে আংটি কোথায় আছে সেটা খুঁজে বার করতে পারবেন না? সৈকতের কথা শুনে বীজপুরের অফিসার ইনচার্জ রাহুল সেন একটু জোরেই হেসে ফেলল। তারপর সামনের সিটে বসা গৌতমের দিকে তাকিয়ে বলল, মানে সেসব বলেছি বলেই তো গৌতম দা আমার উপরে আরো খাপ্পা হয়ে আছে। যাই হোক, আমার ফিরতে তো সময় লাগবে, তাই তুমি একটু ব্যানার্জি বাড়ি থেকে আগে ঘুরে এসো একবার। এখনই বোম্বে কলোনিতে যাওয়ার দরকার নেই। আমি আরেকটু পরে এমএলএ কে ফোন করব। তুমি একটু বাড়ির লোকের জবানবন্দিটা নিয়ে রেখো। ওকে স্যার।
আশা করি আপনি আংটিটা তাড়াতাড়ি খুঁজে বার করে ফেলবেন। হ্যাঁ, নইলে আমার আর গৌতম দা দুজনেরই কপালে দুঃখ আছে। রাহুলের সাথে কথা বলা শেষ করে সৈকত মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ব্যানার্জি বাড়ির বড় বউ সঙ্গীতা ব্যানার্জির ফোনটা এসেছিল বিকেল 5:30 নাগাদ। কনস্টেবল প্রভাত ফোনটা ধরেছিল। ভদ্রমহিলা সরাসরি কথা বলতে চান অফিসার ইনচার্জের সাথে। রাহুল দিন 5 ছুটি নিয়ে ডুয়ার্স বেড়াতে গেছে। অগত্যা সাব ইন্সপেক্টর সৈকতের সাথেই ভদ্রমহিলার কথা হয়। বীজপুরের ফাঁসিতলার ব্যানার্জিরা এই এলাকার সবথেকে পুরনো বাসিন্দা। শুধু পুরনো হলেও একটা কথা ছিল, কিন্তু এই ব্যানার্জিরা এলাকার অন্যতম অভিজাত পরিবার। ব্যবসা ও রাজনীতি বীজপুরের 2 পিলারের ওপরেই এদের বেশ একটা নিয়ন্ত্রণ ছিল। বর্তমানে সেই নিয়ন্ত্রণ কিছুটা কমলেও একেবারে মিলিয়ে যায়নি। এর আগে কখনো ব্যানার্জি বাড়ি যাওয়ার প্রয়োজন হয়নি সৈকতের, তবে বাড়িটার সামনে দিয়ে অনেকবার গেছে। মেন রাস্তার ওপরে অনেকটা জায়গা নিয়ে মেরুন রঙের ভিক্টোরিয়া স্টাইলের বাড়িটা প্রায় 100 বছর ধরে ওইভাবেই দাঁড়িয়ে আছে শহরের সবথেকে পুরনো স্থাপত্য হিসেবে। বাইকটা বাড়ির সামনে দাঁড় করিয়ে মেন দরজার সামনে দাঁড়িয়ে সৈকত বেল বাজালো। 2 মিনিটের মধ্যে দরজা খুলে একজন বছর 50-এর ভদ্রমহিলা সৈকতের সামনে এসে দাঁড়ালো। নমস্কার, আমি বীজপুর থানার সাব ইন্সপেক্টর সৈকত পাল। আসুন। ভদ্র মহিলার সাথে সাথে বাড়ির ড্রয়িং রুমে ঢুকলো সৈকত। ড্রয়িং রুমটা বেশ চমৎকারভাবে সাজানো। প্রাচীনের সাথে আধুনিকের বেশ সুন্দর মেলবন্ধন আছে। সিলিংটা এখনো কড়িবর্গার হলেও ঘরের মেঝেতে আধুনিক মার্বেল বসানো। এক কোণে 65 ইঞ্চির কার্ভ স্ক্রিন টিভির সামনে রাখা কালো রঙের সোফায় বসে 2 বাচ্চা মেয়ে প্লে স্টেশনে গাড়ির রেস খেলছে। সৈকতকে ঢুকতে দেখে বাচ্চা মেয়ে দুজন একবার ওর দিকে তাকিয়েই আবার খেলায় ডুবে গেল। আপনি একটু অপেক্ষা করুন, আমি বড় বউকে ডাকছি। কথাটা বলে ভদ্রমহিলা ঘরের শেষ প্রান্তের একটা দরজা দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সৈকত ঘরের আসবাবপত্রের দিকে তাকিয়ে মনে মনে নোট করছে। এমন সময় বেশ কিছু লোকের আসার শব্দ পেয়ে ঘরের শেষ প্রান্তের দরজার দিকে নিজের মনোযোগকে ঘুরিয়ে দিল। একজন বৃদ্ধ পুরুষের সাথে 3 জন ভদ্রমহিলা ড্রয়িং রুমে প্রবেশ করল। যে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন তাকে আর দেখা গেল না। ওদের ঢুকতে দেখে বাচ্চা মেয়ে দুটোও খেলা বন্ধ করে দিল। উপস্থিত 3 জন ভদ্রমহিলার মধ্যে একজন বয়স্কা, অন্য 2 জনের বয়স 40 পেরিয়ে গেছে। নমস্কার, আমি সঙ্গীতা ব্যানার্জি। ইনি আমার শ্বশুরমশাই সুকুমার ব্যানার্জি, ইনি আমার শাশুড়ি মা, আর ইনি হলেন আমার জা পল্লবী। আপনি কি সৈকতবাবু? 40 পেরিয়ে যাওয়া ভদ্রমহিলাদের 2 জনের মধ্যে যিনি একটু বয়স্কা তিনি একে একে সবার সাথে সৈকতের পরিচয় করিয়ে দিলেন। সৈকত নিজের পুরো পরিচয় দিলে সঙ্গীতা দেবী বাচ্চা মেয়ে দুটোকে ঘরের ভেতরে পাঠিয়ে দিল এবং তারপর ওরা সবাই মিলে ফাঁকা সোফা দখল করে নিল। সৈকত পকেট থেকে মোবাইল বার করে ভয়েস রেকর্ডার অন করে দিয়ে বলল, আচ্ছা, এবার আমাকে খুলে বলুন তো আপনার গয়না চুরির ব্যাপারটা। দেখুন, আমার গয়নার সংখ্যা অনেক অনেক, মানে সত্যি অনেক। আপনি ভালো করেই জানেন যে আমাদের পরিবার বড়লোক পরিবার। তাছাড়া আমি নিজেও সরকারি চাকরি করি। আমার 90% গয়না ব্যাংকের লকারেই থাকে, বাকিটা ঘরের আলমারিতে থাকে ওই টুকটাক পড়ার জন্য। সংখ্যাটা বলতে পারবেন বা ভ্যালুয়েশন? সঙ্গীতা দেবী সবার দিকে একটু তাকিয়ে নিল, তারপর বলল, বাড়িতে থাকা গয়নার ভ্যালুয়েশন তো 1,20,000 হবেই। 20 লাখ! সংখ্যাটা যেন কেউই এক্সপেক্ট করেনি। সেটা সবার মুখের ভাব দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সৈকত একটু চুপ করে গেল। সম্ভবত সঙ্গীতা দেবীর সম্পত্তির মান নির্ধারণ করছিল মনে মনে।
মিনিট খানেক পরে আবার প্রশ্ন শুরু করলো। 20 লাখের পুরোটাই কি চুরি গেছে? না না, পুরোটা যায়নি, তবে পুরোটাই গেছে আবার বলাই যায়। আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি। 2-1টা নাক ছাবি আর কানের ছাড়া সবই নিয়ে চলে গেছে। আচ্ছা, লিস্টটা দিন দেখি। সঙ্গীতা দেবী স্মার্টফোন বার করে গয়নার লিস্ট দেখালো সৈকতকে। সব মিলিয়ে 20টা মতন গয়নার নাম, ওজন আর সম্ভাব্য দাম লেখা আছে। সৈকতের গয়নার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, ও শুধু দামের জায়গাটায় একবার চোখ বুলিয়ে নিয়ে সঙ্গীতা দেবীকে বলল ওকে লিস্টটা হোয়াটসঅ্যাপ করে দিতে। লিস্টের বেশিরভাগই বড় গয়না। লিস্টের সাথে সঙ্গীতা দেবী অনেকগুলো ফটোও পাঠিয়ে দিল গয়নাগুলোর। সৈকত ছবিগুলো দেখল মন দিয়ে। সবগুলোই সঙ্গীতা দেবীর বিভিন্ন সময়ের ছবি। প্রতি ছবিতেই আলাদা আলাদা গয়না দেখে ও বুঝতে পারল যে ভদ্র মহিলা এক গয়না বারবার পরেন না, সম্ভবত পরার প্রয়োজনই হয় না। আচ্ছা, প্রথম কখন বুঝতে পারলেন যে এই গয়নাগুলো খোয়া গেছে? খোয়া যায়নি, চুরি গেছে। আমি গয়না হারিয়ে ফেলিনি, আমার আলমারি থেকে চুরি করে নিয়েছে কাজের লোক। আরে তুমি বারবার খোপাকে কেন সন্দেহ করছো বলো তো দিদি? সঙ্গীতা দেবীর কথার মৃদু প্রতিবাদ জানালো ওর যা পল্লবী। না না, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে খোপাই গয়নাগুলোকে চুরি করেছে, তাই না? তাহলে কে করেছে বলে তোর মনে হয় বল? গণেশের মা নাকি বিল্লুদা? নাকি গয়নাগুলো উনি যেমন বলতে চাইছেন তেমন ভাবে হারিয়ে গেছে? নিজের যাকে এক প্রকার ধমক দিয়ে বিরক্তভাবে শেষ কথাটা সৈকতকে উদ্দেশ্য করে বলল সঙ্গীতা দেবী। দেখুন ম্যাডাম, আমি একবারও কিন্তু সেটা বলতে চাইনি। আমি তো তদন্তটা করতে এসেছি যাতে করে গয়নাটা উদ্ধার করে দিতে পারি। আচ্ছা, ওই খোপা আর গণেশের মা আর বিল্লুদা এরা কে? বাড়ির কাজের লোক? হ্যাঁ, গণেশের মা বাড়ির রান্না বান্না করে। সকাল 10টায় এসে দুপুরের খাবার আর রাতের খাবার বানিয়ে চলে যায়। আপনাকে দরজাটা যে খুলে দিল সেই হলো গণেশের মা। বাড়ির পরিস্থিতি একটু বদলে গেছে বলে এখন রাত অবধি ও থেকে যাচ্ছে আর কি। বিল্লুদা হচ্ছে বাড়ির সব থেকে পুরনো কাজের লোক, এই বাড়িতেই থাকে। বলতে পারেন আমার শাশুড়ি মায়ের ফাই ফরমাস খেটে দেন। ওকে আমরা কাজের লোক হিসেবে ঠিক দেখি না, কারণ প্রায় 40 বছর এই বাড়িতেই তো কাজ করেন উনি। আর খোপা হলো ঘর পরিষ্কার, বাসন মাজা, এই ইত্যাদি কাজগুলো করে। আচ্ছা, গণেশের মা আর খোপা দুজনেই কি বোম্বে কলোনির বাসিন্দা? হ্যাঁ। বেশ, যাই হোক, প্রসঙ্গে ফিরি। আপনি বলতে চাইছেন যে আপনার ওই কাজের লোক মানে খোপা নামের মেয়েটি, ও মেয়ে না বউ? বউ, বছর 7-এর একটা ছেলে আছে ওর। বেশ, তো ওই খোপা নামের কাজের মহিলাটি আপনার আলমারি থেকে প্রায় 20 লক্ষ টাকার গয়না চুরি করে নিয়েছে, তাই তো? না, মানে চুরিটা যে খোপাই করেছে সেটা ঠিক আমি শিওর না, তবে আমার সন্দেহটা ওর ওপরেই বেশি। আচ্ছা, তার মানে আরও অনেকেরই চুরির সুযোগ ছিল, তাই তো? চুরির সুযোগ তো এই বাড়িতে যারা যারা আসে তাদের সবারই আছে। দিদি তো নিজের গয়না এমনভাবে সাজিয়ে রাখে যেন যে কেউ এসেই নিয়ে যেতে পারে। সঙ্গীতা দেবী মৃদু প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু ওকে বলতে না দিয়ে সৈকত বলল, এবার একটু চুরির ব্যাপারে আমাকে জানতে হবে। প্রথম থেকে বলুন তো কি কি হয়েছিল। আমার গত পরশু মানে 25শে ফেব্রুয়ারি একটা অফিস পার্টি ছিল। সন্ধ্যে 6:30 নাগাদ অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রেডি হতে গিয়ে দেখি গয়নার ওই অবস্থা। আমার একটা খুব সুন্দর পেন্ডেন্ট ছিল জানেন, ওটা পরবো বলে ঠিক করেছিলাম। একটা মানতাসা কিনেছিলাম 1 সপ্তাহ আগে, ওটাও পরতাম। কিন্তু যখন আলমারি খুললাম ওমা দেখি কিচ্ছু নেই, সবটা ফাঁকা। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়। বিশ্বাস করুন, কতক্ষণ ঠিক খোলা আলমারির সামনে দাঁড়িয়েছিলাম সেটা নিজেই জানি না। যখন হুঁশ হয় তখন তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেলেন কেন? সৈকতের প্রশ্নের উত্তরে 3 ভদ্রমহিলাই
নিজেদের মধ্যে চাওয়াচাই করে চুপ করে রইল। উত্তর এলো না দেখে সৈকত আবার প্রশ্ন করল। দেখুন, গয়না চুরি গেছে বুঝতে পেরে আপনি যে ট্রমার মধ্যে দিয়ে গেছেন সেটা আমি বুঝি, কিন্তু ভয়টা পেলেন কেন? আসলে গয়নাগুলোর মধ্যে বেশ কিছু পারিবারিক ছিল, উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমার গুরুদেব বলেন যে গয়না হলো লক্ষ্মী। বাড়ি থেকে গয়না চুরি যাওয়া মানে অলক্ষ্মীর আনাগোনা। বাড়ির অমঙ্গলের কথা ভেবেই আমি খুব ভয় পেয়েছিলাম। মাথা নিচু করে উত্তর দিল সঙ্গীতা দেবী। সৈকত মোবাইল বার করে গুগল কিপ অ্যাপ্লিকেশনে এই পয়েন্টটাকে লিখে নিল। মাথা নিচু করে দেওয়া এই উত্তরটা যে একটু গোলমেলে আছে সেটা সৈকতের পুলিশ মন বুঝতে পেরেছে। আলমারিটা কোথায় থাকে? আপনার বেডরুমে? না, চলুন দেখাচ্ছি। সঙ্গীতা দেবী উঠে পড়ল, ওর সাথে সাথে বাকিরাও উঠে পড়ল। বাড়ির অন্দরমহলে যাওয়ার দরজা দিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে একটা বারান্দায় এসে পড়ল সবাই। বারান্দার শেষ প্রান্তে একটা সিঁড়ি, সেটা দিয়ে দোতলায় উঠে এসে সঙ্গীতা দেবীকে প্রশ্ন করে করে দোতলার একটা মোটামুটি ছক এঁকে নিল সৈকত। দোতলাটার ভেতরটা অনেকটা হোটেলের মতন বানানো। মাঝখান দিয়ে একটা করিডোর চলে গেছে, যার দুপাশে সারি দিয়ে ঘর। আমার শ্বশুরমশাইয়ের নামেই পুরো বসত বাড়িটা, এখনো ভাগ হয়নি। আমার স্বামীরা 2 ভাই আর 3 বোন। 3 বোনেরই বিয়ে হয়েছে ভারতের 3 প্রান্তে। ওদের প্রত্যেকের জন্য নিচের তলায় একটা করে ঘর বরাদ্দ করা আছে। যে যখন আসে তখন ওই ঘরেই থাকে। আমার শ্বশুর শাশুড়িও নিচের তলায় থাকেন। দোতলায় আমি আর আমার হাজব্যান্ড আর ওর ভাইয়ের পরিবার থাকে। প্রত্যেকের জন্য বরাদ্দ 3টে করে ঘর। প্রতিটা ঘরে একাধিক দরজা, একটা ঘরের মধ্যে দিয়ে অন্য ঘরে যাওয়ার জন্য আর অন্যটা ঘর থেকে করিডোরে বেরোনোর জন্য। মাঝের ঘরের সাথে অন্য 2টো ঘর কানেক্টেড, তাই মাঝের ঘরে 3টে দরজা। করিডোরের শেষ প্রান্তে 2টো গেস্ট রুম আছে, যার একটাতে থাকে বিল্লুদা। বিল্লুদার পরিবার গ্রামে থাকে। বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হলে ওরাও এসে কাজকর্মে হাত লাগায়। অন্য ঘরটা তো ফাঁকাই থাকে। প্রতিটা ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম আছে। বাড়িতে একটাই রান্নাঘর, আর সেটা হলো নিচে। সঙ্গীতা দেবী কথায় কথায় এটাও জানালেন যে দোতলার এই ডিজাইন একদমই সাম্প্রতিক। বছর 10 আগে পুরনো দোতলা ভেঙে এরকম ভাবে বানানো হয়েছে যাতে বর্তমান প্রজন্মের জন্য ঘর বাড়ন্ত না হয়। নিচের তলায় অবশ্য হাত দেওয়া হয়নি, কারণ প্রয়োজন পড়েনি। সৈকত প্রশ্ন করল, আচ্ছা বেশ, আপনার আর আপনার জায়ের কয় সন্তান? আমারও পল্লবীর একটা করে কন্যা সন্তান। আর এদের দুজনকেও আগেই দেখেছেন টিভিতে ভিডিও গেম খেলতে। সঙ্গীতা দেবীর 3টি ঘরের মধ্যে মাঝের ঘরটা 2টো বেডরুমের মধ্যে একটা বাফার হিসেবে ব্যবহৃত হয়। একটা বিশাল বড় আলমারি, বেশ কিছু চেয়ার ও 2টো আলনা, এইসব দিয়েই ঘরটা ভর্তি। এই যে, এই হলো সেই আলমারি যার মধ্যে গয়নাগুলো ছিল। আলমারিটা লক করা। সঙ্গীতা দেবী একটা লম্বা চাবি দিয়ে লকার খুলে দেখালো সৈকতকে। আলমারির পাল্লা বেশ কয়েকবার খোলা বন্ধ করে সৈকত দেখে নিল যে আলমারি খোলার সময় কোনো বিশেষ শব্দ হয় কিনা, কিন্তু সেরকম কিছু পেল না। প্রায় নিঃশব্দেই আলমারি খোলে আর বন্ধ হয়। লকারটা গোদরেজের চাবি দিয়ে খোলে। সৈকত লকারের কি হোলের অনেকগুলো ক্লোজ আপ ছবি নিয়ে নিল। খালি চোখে কোনো বিশেষত্ব লক্ষ্য করল না। লকারের চাবি কোথায় থাকে? মানে লকার খোলাই ছিল সেদিন। লকার শুধু না, গোটা আলমারিটাই খোলা ছিল সেদিন। মানে? আসলে বিয়ের সিজন চলছে তো, 4 দিন আগে মানে 23শে ফেব্রুয়ারি একটা নিমন্ত্রণ ছিল। ওখান থেকে এসে আর আলমারিতে তালা আটকায়নি। আবার তো খুলতেই হতো 2 দিন পরে, তাই আর কি। বাহ, বেশ করেছিলেন। চোরের কাজ তো আপনি সহজ করেই রেখেছিলেন। ওরা দোষ কি বলুন? শুধু আমাদের কাজটা যদি সহজ করে রাখতেন আর কি। চোরকে যদি ধরে রাখতেন তাহলে গয়না উদ্ধার করতে একটু সুবিধে হতো আর কি। সৈকতের গলায় হতাশা ঝরে পড়ল। এরকম ভাবে কেউ যদি কারোর ঘর খুলে রাখে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই, আর দুর্ঘটনা ঘটলে পুলিশকে বেকার খাটতে হবে। সঙ্গীতা দেবীর এই কেয়ারলেস অভ্যেসের জন্য
ওরই শাস্তি পাওয়া উচিত। গয়না চুরি করে চোরই বরং ঠিক করেছে। স্যার, আমার গয়না কি উদ্ধার করা সম্ভব? আপনি বলছেন 4 দিন আগে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি লকারে গয়না রেখেছিলেন। ধরে নিচ্ছি সেটা বিয়ে বাড়ি থেকে ফিরে, আর পরশু বিকেলে মানে 25শে ফেব্রুয়ারি খুলে দেখছেন যে গয়না নেই। তাহলে যে চুরি করেছে সে মোটামুটি 1.5 দিন পেয়েছে গয়না চুরি করার, আর চুরির পরে অন্তত 2 দিন পেয়েছে সেগুলো সরিয়ে ফেলার। জানি না উদ্ধার সম্ভব কিনা। আচ্ছা, বাড়িতে সিসিটিভি আছে? না, নেই। আমাদের বাড়ি বুঝতেই তো পারছেন একটু অন্যরকম। সাধারণ মানুষ এখানে খুব একটা ঢোকে না। সৈকত বুঝতে পারল যে সঙ্গীতা দেবীর থেকে বিন্দু মাত্র হেল্প ও পাবে না, তাই কথা পরিবর্তন করার জন্য বলল, আপনার হাজবেন্ডের ব্যাপারে আমি যতদূর জানি উনি একটা বড় হাসপাতালে সুপার, তাই তো? হ্যাঁ, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার এখন। বাড়িতে রেগুলার আসতে পারেন? না, মাঝে মধ্যে আসেন। শেষ কবে এসেছিলেন? ওই 23-এর বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে এসেছিলেন, পরের দিন সকালেই চলে গেছেন। তারপর থেকে আর আসেননি। আবার আগামী পরশু মানে 2রা মার্চ আসার কথা। ভদ্রলোকের আসা যাওয়ার ব্যাপারে নোট করে নিয়ে পল্লবীর দিকে ফিরে সৈকত প্রশ্ন করল, আর আপনার হাজবেন্ড তো এয়ারপোর্ট অথরিটির অফিসার, তাই তো? হ্যাঁ, কলকাতাতেই পোস্টিং এখন। উনি এই বাড়িতেই থাকেন, এখান থেকেই অফিস করেন। ঠিক আছে। নোট করা শেষ করে সৈকত আবার সঙ্গীতা দেবীকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি যখন দেখলেন যে আলমারিতে গয়না নেই তখন প্রচণ্ড শক পেলেন, তারপর ধাতস্থ হতে সময় নিলেন, তারপর কি করলেন? কাকে ডাকলেন? আমি আসলে ব্যাপারটা 5 কান করতে চাইনি। সবাই কিভাবে রিয়্যাক্ট করবে সেটা বুঝতে পারছিলাম না ঠিক। এবার যে পার্টিটা ছিল সেটা অফিসের একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ফেয়ারওয়েল পার্টি ছিল। ওটা আমাকে অ্যাটেন্ড করতেই হতো। আমি তখন চোখে মুখে একটু জল দিয়ে আলমারিতে যে কটা গয়না পড়েছিল সেগুলো পরেই চলে যাই। কখন ফিরলেন? সেটা সঠিকভাবে মনে নেই। বিশ্বাস করুন, মাথা ঠিক ছিল না আমার, জাস্ট কাজ করছিল না মাথাটা আমার। আচ্ছা বেশ, বাড়ি ফিরে কি করলেন? আমাদের জানাতে এত দেরি করলেন কেন? মাঝে তো একটা গোটা দিন চলে গেল। আমি পার্টিতে গিয়ে আমার এক জুনিয়র কলিগকে ব্যাপারটা জানাই। নিজে থেকে জানাইনি, আমার মানসিক অবস্থা আন্দাজ করতে পেরে ও নিজে আমাকে প্রশ্ন করে যে কি হয়েছে। ওর সাথে কনসাল্ট করে আমি ডিসিশন নিই যে আমি গয়নাগুলো আবার গড়িয়ে নেব। বাড়িতে কাউকে কিচ্ছুটি জানাবো না, কারণ সন্দেহটা বাড়ির কাজের লোকেদের উপরই আসবে। আর প্রমাণ ছাড়া আমি কাউকে চোর বলে অপবাদ দিতে চাইনি। আমি আসলে কাল সারা দিন টাকা জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে অতগুলো টাকা জোগাড় করতে অনেকটাই সময় লেগে যাবে, আর ততদিনে আমার হাজব্যান্ড বুঝে যাবেন যে গয়নাগুলো বাড়িতে নেই, তখনই সিদ্ধান্ত নিই যে সবাইকে জানিয়ে দিয়ে পুলিশে কমপ্লেন করব। তাছাড়া আমাদের বাড়িতে শেষবার যখন পুলিশ এসেছে তখন এমার্জেন্সি পিরিয়ড। বুঝতেই তো পারছেন, বাড়িতে পুলিশ আসবে সেটা খুব একটা চাইনি আমরা। দেখুন, কিন্তু না চাইলেও তো কিছু করার নেই ম্যাডাম। আমরাও তো আসতে চাই না কারোর বাড়িতেই। এই যে এখন এতটা লেট হয়ে গেল, তাতে তো আমাদের আপনাদের দুজনেরই সমস্যা বেড়েই গেল। যাই হোক, এবার বলুন যে আপনি যখন কাউকে চোর বলে অপবাদ দেওয়ার বিরোধী ছিলেন তখন ওই খোপা নামের কাজের বউটাকে হঠাৎ সন্দেহ করলেন কেন? কারণ খোপা ঘটনার দিন মানে গত পরশু বিকেলবেলা হঠাৎ করে শরীর খারাপ বলে বাড়ি চলে যায়। তারপর থেকে আর কাজে আসেনি। আরও একটা ঘটনার জন্য আমি না ওকে সন্দেহ করছি। কি ঘটনা? মাস 2 আগে খোপা যখন ঘর ঝাড় দিচ্ছিল তখন ওর সামনে দাঁড়িয়েছিল গণেশের মা। হঠাৎ করে গণেশের মায়ের চোখে পড়ে যে একটা ছোট্ট সোনার কানের দুলকে খোপা ঝাঁট দিয়ে নোংরার সাথে নিয়ে যাচ্ছে। গণেশের মা সাথে সাথেই ওকে দুলটার দিকে নজর দিতে বলে, কিন্তু ও সেটা জাস্ট ইগনোর করে নিজের কাজ করতেই থাকে।
তারপর গণেশের মা নিজে হাতে করে দুলটাকে নোংরা থেকে বার করে আনে। এবার খোপাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন ও বলে যে দুলটাকে ও মনার পুতুলের কানের দুল হিসেবে ভেবে নিয়েছিল। ওটা যে সোনার কানের দুল সেটা নাকি ও বোঝেনি। মনা কি আপনার মেয়ের নাম? হ্যাঁ, ভালো নাম শ্রেয়া। এই কানের দুলের ব্যাপারটা যখন হয় তখন কিন্তু মনার কাছে এমন কোনো পুতুল ছিল না যার কানে দুল আছে। ও পুতুল নিয়ে খেলা বহু বছর আগেই বন্ধ করে দিয়েছে। ওরা দুই বোন এখন টিভিতে ভিডিও গেম ছাড়া আর কিচ্ছুটি খেলে না। আচ্ছা, কানের দুলটার দাম কত ছিল? বেশি হবে না, বিক্রি করলে কত ওই 3-4 হাজার টাকা পেত। আর আপনারা মাস মাইনে কত দেন? খোপাকে দিই 7,000, গণেশের মা পায় 5,500 আর বিল্লুদা পায় 10,000। বিল্লুদা অবশ্য এ বাড়িতেই থাকে আর আমাদের সাথেই খায়। সবকিছু নোট করে নিয়ে হাতের ঘড়ি দেখল সৈকত। রাত 8টা বাজে। বাড়ির সবার ফোন নাম্বার, খোপার বাড়ির ঠিকানা এসব নিয়ে চা আর ডিমের অমলেট খেয়ে ও যখন বাড়ি থেকে বেরোলো তখন 8:30 বেজে গেছে। তখনও ব্যানার্জি বাড়ির ছোট ছেলে অর্থাৎ পল্লবী দেবীর হাজব্যান্ড বাড়ি ফেরেননি। ঘরে ফিরে ডিনার করে সৈকত ফোনে ধরল ওর বস রাহুলকে। গুড ইভিনিং স্যার। আমার ইভিনিং এখনো ব্যাডই আছে সৈকত, তোমার কি গুড হয়েছে? হ্যাঁ, গুড না হলেও ব্যাড এখনো বলা যাচ্ছে না। ভদ্রমহিলা গয়না যে আলমারিতে রেখেছিলেন সেটা উনি খুলে রেখেই বাড়ির থেকে অফিসে গিয়েছিলেন। ওয়েট, আমি তো কিছু জানি না কেসটার ব্যাপারে। তুমি যা যা দেখছো, শুনছো বা ফিল করছো সেসব ভয়েস মেসেজ করে পাঠাও আমাকে। সময় নিয়ে পাঠাও, অসুবিধা নেই। আমি একটা কাজে বেরোচ্ছি, সেটা হয়ে গেলে সময় করে শুনে নেব, কেমন? ওকে স্যার। আর আপনার ওদিকের কি খবর? গয়না পেলেন? তবে কোন জায়গায় গয়নাটা মিসিং হয়েছে তার একটা সম্ভাবনা পেয়েছি। এখন সেখানেই যাব। এত রাতে? রাত 9টার সময় তো ডুয়ার্সে কিছুই পাবেন না আপনি। সেটা জানি, কিন্তু কিছু করার নেই। হোটেলে আর থাকা যাচ্ছে না। আমরা দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম আংটিটা ওখানেই হারিয়েছে। আমরা এখন ওখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চলে এসেছি। আসলে হয়েছে কি, আমরা সকালে লাটাগুড়ি থেকে বেরিয়ে মূর্তি নদীর কাছে এসে লাঞ্চ করেছি। তারপর সব ঘুরে টুরে এখন এই জলদাপাড়া ঢুকলাম। হোটেলে এসেই সবার ছবি মোবাইল ঘেটে বুঝলাম যে মূর্তি নদীর রিভার বেডে যখন ছিলাম তখনও বৌদির হাতে আংটিটা ছিল, কিন্তু তারপরের লোকেশনে উল্টো ঘরের কাছের ছবিগুলোতে আর আংটিটা নেই। মূর্তি নদী আর উল্টো ঘরের মাঝে শুধু লাঞ্চ করেছি, ওখানেই হাত ধোয়া হয়েছে। সম্ভবত আংটিটা ওখানেই পড়েছে। ড্রাইভারকে ডাকলাম আবার, এই এখন ওখানেই বেরোবো। কিন্তু এত রাতে কি ওইসব জায়গার রেস্টুরেন্ট খোলা পাবেন? সেটা তো না গেলে জানতে পারছি না। দোকানের ফোন নাম্বারটাও নেই। চেষ্টা করেছিলাম জোগাড় করার, পারিনি। এবার যদি রেস্টুরেন্ট খোলা না পাই তাহলে ওখানেই রাত কাটাতে হবে বলে বৌদি বলে দিয়েছে। বুঝতেই পারছো, পুলিশের সামনে জ্যোতিষীর বউয়ের আংটি হারিয়েছে। কথাটা বলে রাহুল বেশ জোরেই হেসে উঠল। ওর দেখা দেখি সৈকত ফোনের এপাশে বেশ হেসে নিল। নিজে এখনো অবিবাহিত বলে ব্যাপারটার গুরুত্ব না বুঝতে পারলেও ডুয়ার্সে ছুটি কাটাতে যাওয়া নিজের বস আর তার পাতানো দাদা নাম করা জ্যোতিষী কালিকা শাস্ত্রী ওরফে গৌতম মজুমদারের সঙ্গীন অবস্থাটা বেশ বুঝতে পারল। রাহুল কল রেখে দিলে সঙ্গীতা ব্যানার্জির গয়না চুরির কেসটার পুরোটা ফোনে রেকর্ড করে রাহুলকে পাঠিয়ে দিয়ে বিছানায় শরীর ফেলে দিল সৈকত। ফেব্রুয়ারি 2025। ঘুমটা বেশ সকালেই ভেঙে গেল সৈকতের। ঘড়িতে তখনও 5:30 বাজেনি। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখল রাহুল অনেকগুলো ভয়েস মেসেজ পাঠিয়েছে। শেষ মেসেজটা এসেছে রাত 3টের সময়। বিছানায় বসে থেকেই এক এক করে মেসেজগুলো চালিয়ে দিল। ফোন থেকে রাহুলের গলার আওয়াজ ভেসে এলো। শোনো ভালো করে, সকালে তুমি সবার আগে ওদের বাড়ির সবার সাথে আলাদা আলাদা করে কথা বলে নাও। গয়না চুরি যাওয়ার জন্য সঙ্গীতা দেবী যে ভয়টা পেয়েছে বলে বলেছেন সেটাতে আমারও খটকা লাগছে। বাইরের লোকের ইনভলভ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, তাই বাড়ির সবাই সন্দেহের মধ্যেই থাকবে, ইনক্লুডিং মেল মেম্বার্স অলসো।
সবার ফিনান্সিয়াল অবস্থার একটা খবর নেওয়ার চেষ্টা করো ব্যাংকের থেকে। এসবিআইতে চলে যাও, আমি ম্যানেজার দীপক দাকে বলে দেবো। আশা করি ওখান থেকে প্যানের ডিটেলস পেয়ে যাবে। এগুলো পেলে আমাকে জানাবে। আমি এমএলএ এর সাথে কথা বলার পরে খোপার বস্তিতে মুভ করবে। আপাতত ব্যবসায়ী সমিতিতে একটা ইনফর্ম করে রেখো যেন এলাকার গয়নার দোকানে ওই গয়নাগুলো ভাঙানো সম্ভব না হয়। ও আরো একটা কথা, জানি তুমি উড়িয়ে দেবে, তবে তোমার রিকোয়েস্টে গৌতম দা কি সব গুনে টুনে আমাকে বললো যে গয়না নাকি বাড়ির মধ্যেই আছে, কোথাও যায়নি। তাই একবার পারলে বাড়িটা সার্চ করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমাদের গয়না খোঁজার অভিযানকে ঠিক ব্যর্থ না বলা গেলেও এখনো সফল বলা যাচ্ছে না। রেস্টুরেন্টে এসে জানতে পারি যে ওরা কোনো আংটি পায়নি, কিন্তু আমাদের টেবিলে আমরা উঠে যাওয়ার পরে একটা ফ্যামিলি এসে বসেছিল। সেই ফ্যামিলির ভদ্রলোক নাকি মাটিতে কি একটা কুড়িয়ে পেয়ে ওয়েটারকে ডেকেছিল। ওয়েটারের বক্তব্য লোকটা সম্ভবত যেটা কুড়িয়ে পেয়েছিল সেটা ওয়েটারকে ফেরত দিতে চাইছিল, কিন্তু ওর বউ ছট করে জিনিসটা লোকটার হাত থেকে নিয়ে নেয় আর ওয়েটারকে উল্টে ফেরত পাঠিয়ে দেয়। বউটা নাকি লোকটাকে বোকা ছকাও করছিল বোকা বলে। এবার ব্যাপারটা হলো, লোকটার আর কোনো তথ্য রেস্টুরেন্টে নেই, তবে ওরা ওদের ওখানে যেসব গাড়ি আসে তাদের নাম্বার লিখে রাখে। যে সময়ের ঘটনা সেই সময় অনুযায়ী 3টে গাড়ির নাম্বার পেয়েছি। এত রাতে আর কিছু করা সম্ভব নয়, কাল সকালে দেখব। আমরা এখন আবার জলদাপাড়া ফেরত যাচ্ছি। সৈকত সকালটা শুরু করলো ব্যাংকে গিয়ে। দেখুন, ব্যানার্জি বাড়ির সবার অ্যাকাউন্টের একটা প্রাথমিক হিসেব দিচ্ছি। সঙ্গীতা দেবীর হাজবেন্ড মানে ডক্টর ব্যানার্জির একাধিক অ্যাকাউন্ট আছে একাধিক ব্যাংকে, সেগুলোর হিসেব আমরা পাইনি। তবে ডক্টর ব্যানার্জির ভাই মানে পল্লবী দেবীর হাজবেন্ড সম্রাট ব্যানার্জি নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই তোলে না। মাইনে ঢোকার পর 3-4টে ইএমআই কেটে যে টাকাটা থাকে সেটা ওইভাবেই অ্যাকাউন্টে পড়ে থাকে। পল্লবী দেবীর অ্যাকাউন্টে প্রতি মাসে কেউ একজন 60,000 টাকা করে পাঠায়, আর সেটা থেকেই যা খরচা করার ওরা করে। ব্যাংক থেকে বেরিয়ে সৈকত সোজা ব্যানার্জি বাড়িতে গিয়ে ঢুকল। সঙ্গীতা দেবী, ডক্টর ব্যানার্জি আর সম্রাট ব্যানার্জি ছাড়া সবাইকে বাড়িতেই পেল। সৈকত পল্লবী দেবীর সাথে কথা বলতে চাইল, তাই ওর ঘরে গিয়েই বসল। দেখুন, কাল আপনার কথা শুনে মনে হলো না যে আপনি কাজের লোকেদের সন্দেহ করেন। দেখুন, আমি কোনো প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করতে রাজি নই। কাজের লোক বলেই যে তাকে সন্দেহ করতে হবে এরকম তো কোনো কথা নেই। না, ব্যাপারটা কাজের লোকদের নিয়ে নয়। ওই চুরির ঘটনায় সঙ্গীতা দেবী ছাড়া সবাই তো সাসপেক্ট। এবার আপনি কাজের লোকদের ক্লিন চিট দিলে বাড়ির লোকদের উপর সন্দেহ আসে, তাই না? না, আসে না। প্রমাণ ছাড়া কেউই দোষী না। সেটা তো আমি অস্বীকার করছি না, আমি সাসপেক্টদের কথা বলছি। দোষী না নির্দোষ সেটা তো পরের প্রশ্ন। দেখুন, আমি কাউকেই দোষী বলছি না, কিন্তু আপনারা সবাই তো সাসপেক্ট, তাই না? দেখুন, দিদির ঘরে যাওয়ার পারমিশন আমার সব সময় ছিল, এখনও আছে। ওই আলমারি থেকে অনেকবার আমি নিজে গিয়ে বন্ধ করেছি। চুরি করার থাকলে তো অনেক সুযোগই ছিল, তাই না? তাছাড়া আমার পয়সার অভাব নেই, আর আমি স্বভাবে চোরও না। আপনি আমাকে সাসপেক্টের তালিকায় রাখতেই পারেন, কিন্তু তাতে আপনারই সময় নষ্ট হবে। বেশ, মেনে নিলাম আপনি চুরি করেননি, কিন্তু বাড়ির আর লোকজন, আপনার হাজবেন্ড, তিনি কি? প্লিজ স্টপ স্যার, প্লিজ। আপনি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, আমি বা আমার স্বামী বিন্দুমাত্র অন্যের সম্পত্তিতে ইন্টারেস্টেড নই। তাছাড়া গয়না যখন চুরি যায় তখন তো আমার হাজবেন্ড বাড়িতেই ছিল না। এক মিনিট। গয়না ঠিক কখন চুরি গেছে সেটা আপনি জানলেন কি করে? সঙ্গীতা দেবী তো কোনো টাইম বলেননি। পল্লবী দেবী যেন একটু ধাক্কা খেল, কি বলবে সেটা ভেবে পেল না। সৈকত আর কোনো প্রশ্ন না করে অপেক্ষা করল। কয়েক সেকেন্ডের মধ্যেই পল্লবী দেবীর কপালে ঘামের বিন্দু দেখা দিল। কিছুক্ষণ চুপ করে পল্লবী দেবী বলল, আসলে আমরা বাড়িতে যখন এই গয়না চুরি নিয়ে আলোচনা করছিলাম তখন একটা সম্ভাব্য সময় সামনে এসেছিল। তো কিরকম? তাহলে আপনাকে একটু খুলে বলি। হ্যাঁ, ওই
23 তারিখ দিদি আর বর্দা অনুষ্ঠান বাড়ি থেকে ফেরে ওই রাত 11টা, 11:30টার সময়। এবার ওরা ফেরার পরে ওদের ঘরে তো আর কেউই যায়নি, তার মানে ওই দিন চুরি হওয়া সম্ভব নয়। 24 তারিখ সকালে দিদি অফিস যাবার পরে বর্দা হাসপাতালে বেরিয়ে যায় সকাল ওই 11টা নাগাদ। ওদের মেয়ে মানে মনা সেদিনও বাড়িতেই ছিল, তবে সারাদিন ওই ঘরে ছিল না। দিদি অফিস থেকে ফিরে আসে সন্ধে 7টা নাগাদ। আমরা হিসেব করে দেখেছি সন্ধেবেলায় দিদি অফিস থেকে ফেরার আগে ওই ঘরটা অরক্ষিত ছিল ঘণ্টাখানেকের জন্য, যখন মনা নিচে এসে গেম খেলছিল। এবার 25 তারিখে দাদা বাড়ি আসেনি, দিদিও অফিস ছিল, আর মনার সারাদিনে বেশ কিছু টিউশন ছিল। সেদিনের হিসেব অনুযায়ী সকাল 10:30 থেকে দুপুর 1টা, হ্যাঁ 1টা, আর বিকেল 5টা থেকে সন্ধে 6:30 অবধি ঘরটাতে যে কেউই ঢুকতে পারতো। মনা 5টায় পড়তে যায় আর দিদি 6:30টায় ঢুকে যায়, আর তারপরেই দিদি আলমারি খুলে দেখে যে গয়না নেই। এবার এই সময়টুকুর মধ্যে আমার হাজব্যান্ড 1 সেকেন্ডের জন্যও বাড়ি ছিল না। ও প্রত্যেকদিন সকাল 7:30টার ট্রেন ধরে আর ফেরে রাত 8টা-9টা নাগাদ। সেই জন্যই আমাদের ঘরের লোকজন, মানে আমরা আর কি, সবাই সন্দেহের বাইরে। পল্লবী দেবীর থেকে পাওয়া ডিটেলসগুলো নোট করে নিয়ে সৈকত বলল, তাহলে তো কাজের লোক সন্দেহের আওতায়, তাই নয় কি? আপনাদের ডিডাকশন তো বলেই দিচ্ছে সে কথা। হ্যাঁ জানি, পুরোটাই ওদের দিকে নির্দেশ করছে, কিন্তু ওই এতদিন ধরে ওদের দেখছি তো, ওদের মধ্যে থেকে কেউ একজন চোর, এই ব্যাপারটা মানতে পারছি না আসলে। ক্রাইমের ব্যাপারে আপনার অভিজ্ঞতা একটু কম। খুব কম ক্রিমিনালই জন্মগত ক্রিমিনাল হয়, বেশিরভাগই সেলফ মেড, এবং সেটা সময়ের সাথে সাথে। ঠিক আছে, আপনার সাথে কথা বলে বেশ ভালোই তথ্য পেলাম। আচ্ছা, এবার কি একটু গণেশের মা আর বিল্লুদাকে ডেকে দেওয়া যেতে পারে? গণেশের মা আর বিল্লুদার সাথে কথা বলে ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে সৈকত হঠাৎ করেই একটা সাইক্লোনের মধ্যে পড়ে গেল। সারাটা দিন সেই ঝড়ঝাপটা সামলে রাত 8টার সময় বাড়ি ফিরে ক্লান্ত শরীরে মোবাইলটা হাতে নিয়ে রাহুলকে কল করল সৈকত। সৈকত ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে রাহুলকে ফোন করে খোপা যে বস্তিতে থাকে সেই বম্বে কলোনিতে যাওয়ার পারমিশন নিয়েছিল। এমএলএ ব্যাপারটার মধ্যে ঢুকতে চায়নি, নিজের আইন প্রণেতার ইমেজ ধরে রাখার জন্য পুলিশকে তদন্ত করা থেকে আটকায়নি। এর পেছনে আরও একটা কারণ আছে। গত ভোটে বম্বে কলোনির 100% ভোট শাসক শিবিরে গেলেও প্রায় অর্ধেক মানুষই ভোট দিতেই যায়নি। ব্যাপারটা এমএলএর কাছে যথেষ্ট অস্বস্তি ছিল, তাই পুলিশকে ওই এলাকার তদন্তের পারমিশন দেওয়া মানে বম্বে কলোনির লোকজনকে এক প্রকার চেপে রাখা। রাহুল যদিও ভেবেছিল যে এমএলএ বম্বে কলোনির পাশে থাকার বার্তা দিয়ে পুলিশকে বাধা দেবে, কিন্তু এমএলএ একটু অন্যরকম ভাবে ব্যাপারটা ডিল করার কথা ভেবেছে। বলো। খোপাকে থানায় তুলে এনেছিলাম স্যার। সরাসরি প্রসঙ্গে চলে গেল সৈকত। রাহুলের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। উত্তেজিতভাবে প্রশ্ন করল, সে কি, কেন? আপনাকে দুপুরে বললাম না যে সকালবেলায় আমি ব্যানার্জি বাড়ি গিয়েছিলাম আর ওখানে গিয়ে একটা লিড পেয়েছিলাম। বলতে থাকো। হ্যাঁ, গণেশের মা আমাকে জানায় যে খোপার নাকি খুব গয়নার শখ, আর গণেশের মা এটাও খবর নিয়ে জেনেছে যে খোপা ইচ্ছে করেই কাজে আসে না। আমি তখনই আপনাকে ফোন করে বম্বে কলোনি যাওয়ার পারমিশনটা নিয়ে নিই। আচ্ছা, আসলে সেই সময় আমি তোমার পুরো কথা শোনার অবস্থায় ছিলাম না। এমএলএর পারমিশন করিয়ে দিয়ে আর ফলো আপ করতে পারিনি। খোপার নাকি একজন প্রেমিক আছে, গণেশের মার ভাষায় নাগুর, আর সে ব্যক্তি সুরাটের একটা গয়নার ফ্যাক্টরিতে চাকরি করে। গণেশের মার সন্দেহ যে খোপা সম্ভবত গয়নাগুলো সরিয়ে সেই ছোকরাটাকেই দিয়ে দিয়েছে। খোপা বিবাহিত না? হ্যাঁ, ওই বড় গান্ধী মোড়ের একটা রেস্টুরেন্টে কাজ করে, বাচ্চাও আছে। খোপা বিকেলবেলায় নাকি ছাদে উঠে মাঝে মাঝেই ছোকরার সাথে ভিডিও কল করে কথা বলতো, সেটা গণেশের মা সচক্ষে দেখেছে। বাহ, পরকীয়াও ঢুকে গেল গপ্পে? না না স্যার, পরকীয়া ব্যাপারটা গণেশের মায়ের বানানো গল্প। তবে ওই গল্পের সূত্র ধরেই খোপাকে থানায় নিয়ে এসেছিলাম। সুরাটে যে গয়নার ফ্যাক্টরিতে কাজ করে সেই ছেলেটা খোপার ছোটবেলার বন্ধু, কিন্তু সম্পর্কটা পরকীয়া নয়। আমি বম্বে কলোনিতে গিয়ে খোপাকে ডাইরেক্ট বলি যে দেখো, আমি জানি তোমার সুরাটে একজন প্রেমিক আছে,
চুপচাপ যে গয়নাগুলো সরিয়েছ সেগুলো ফিরিয়ে দাও, নয়তো মুশকিলে পড়বে। খোপা কিন্তু ব্যাপারটাকে সরাসরি ডিনাই না করে উল্টে আমাকেই বলে যে ও নিজে থানায় যেতে চায়, যা বলার ওখানেই বলবে। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ না স্যার, এই মেঘে জল আসেনি। খোপা থানায় এসে জানায় যে ওর যে বন্ধু সুরাটে কাজ করে সে শুধুই বন্ধু, মাঝে মাঝে কথা বলে আর কি। আমাকে ওর ফোন চেক করতে দেয়। ওদের মধ্যে রেগুলার মেসেজ চালাচালি আছে ঠিকই, কিন্তু সেসব সত্যিই নিরীহ। কল লিস্ট দেখেছি 2-1 মিনিটের ফোনাফোনি হয়েছে, কিন্তু সেসব সপ্তাহে 1-2 বার। তবে খোপা নিজে এই বন্ধুত্ব নিয়ে একটু টেনশনে আছে সেটা বুঝলাম। ছেলেটার সাথে কিভাবে যোগাযোগ বন্ধ করবে সেটাও জানে না বলে এই যোগাযোগটা এখনো রয়েছে। খোপার বর এই বিষয়টা কিছুই জানে না, জানলে মারধর করতে পারে, তাই ও নিজে থেকেই থানায় এসে এগুলো আমাকে জানালো। তবে সব থেকে মজার কি জানেন? গেস করতে পারি, খোপার সন্দেহ গয়না সরিয়েছে গণেশের মা, কি তাই তো? একদম স্যার। আর গণেশের মা যেন কোনোভাবেই ওকে ফাঁসিয়ে না দিতে পারে সেই ভয়ে ও নাকি ব্যানার্জি বাড়িতে কাজ করতে যাচ্ছে না। এছাড়া ও গয়না চুরির ব্যাপারে কিছুই জানে না। ইনফ্যাক্ট ও কিছুটা শকই পেয়েছে যখন বুঝতে পেরেছে যে ওর সুরাটের বন্ধুর ব্যাপারে গণেশের মা আমাদের জানিয়েছে। ওর এখন ভয় যে গণেশের মা এই ব্যাপারটা না পাড়ায় রটিয়ে দেয়। কাজের লোক মালিকের বাড়িতে চুরি করেছে বা বস্তির বউ পরকিয়া করছে, দুটো অভিযোগই খুব একটা রেয়ার কেস না হলেও খোপার জন্য দুটোই মৃত্যুদণ্ডের সামিল হবে। তো ওকে কি অ্যারেস্ট করেছিলে? না স্যার, খোপা কথা বলতে বলতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এমন সময় সঙ্গীতা দেবী থানায় এসে পড়ে। ডেকেছিলে নাকি? হ্যাঁ, আসলে এফআইআরটাই তো হয়নি। তারপর তো সে এক কাণ্ড। সঙ্গীতা দেবীকে দেখেই খোপা তো যা নয় তাই বলতে শুরু করে দিল। সঙ্গীতা দেবী প্রথম দিকে একটু চুপচাপই ছিল, খোপার কথার উত্তর দিচ্ছিল না, কিন্তু শেষে দুজনের মধ্যে কথা কাটাকাটি অন্যদিকে টার্ন নিচ্ছিল। তা দেখে আমি দুজনকে চুপ করাই। তারপর তো আরেক ঝামেলা শুরু হয়। আমি যখন খোপাকে থানায় নিয়ে এসেছিলাম তখন তো বম্বে কলোনির মেল মেম্বাররা সব থানায় ছিল। এবার খবর টবর পেয়ে এসে 30-40 জনের একটা দল এসে হাজির থানায়। সঙ্গীতা দেবীকে থানায় দেখে তো সেই দলটা আবার উত্তেজিত হয়ে পড়ে। সে এক বিচ্ছিরি অবস্থা স্যার। বাড়ির লোকজনকে দেখে খোপা আবার এমন চিল্লাচিল্লি জুড়ল যে মনে হচ্ছিল ওকে কিডন্যাপ করে রাখা আছে। কি করলে তারপর? সঙ্গীতা দেবী এফআইআরটা লেখাতে এসেছিলেন খোপার নামে, কিন্তু চাপের মুখে সেটা না করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে করে দিলেন। সাসপেক্ট হিসেবে বাড়ির সব কাজের লোকের কথাই উল্লেখ করতে হলো ওকে। ইনফ্যাক্ট কাল সকালে গণেশের মাকেও থানায় ডাকতে হবে যা বুঝতে পারছি, নইলে বোম্বে কলোনি আবার ঝামেলা পাকাতে পারে। বাড়িটা সার্চ করা হয়নি না? করেছিলাম স্যার, ওই বিল্লুদার ঘরটা করেছি, আর অন্যান্য ঘরগুলোতে টুকটাক সার্চ করেছি। আসলে বাড়ির কারোর ওপরে সাসপিশনটা যেহেতু নেই, তাই এসব ঘর সার্চ করার পারমিশনটা ঠিক পেলাম না সঙ্গীতা দেবীর থেকে। আরে সঙ্গীতা দেবী আবার কি পারমিশন দেবে? উনি রিপোর্ট করেছেন, তুমি তোমার ডিউটি করবে। সবার ঘর কমপ্লিট সার্চ করার দরকার পড়লে সেটা করতে হবে ভাই। ওতে সঙ্গীতা টঙ্গীতা এইসব দেবী টেবির কোনো অজুহাত শুনবে না। একে তো নিজে কেয়ারলেস, তারপরে পুলিশ কিভাবে কাজ করবে সেটাও যদি উনি বলে দেন, তাহলে তো ওকেই তদন্তটা করে নেওয়া উচিত। শোনো সৈকত, এফআইআর হয়ে গেছে, কাল সার্চ ওয়ারেন্ট এনে ফুল বাড়ি সার্চ করবে। গয়না ওখানেই আছে। মানে স্যার, এটা কি আপনার হাঞ্চ নাকি জ্যোতিষী মহাশয়ের গণনা? সে তো ঝড়ে কাক মরে যাওয়ার পরে বোঝা যাবে যে ফকিরের কেরামতি ছিল কি ছিল না। আচ্ছা, যখন সঙ্গীতা দেবীর সাথে খোপার কথা কাটাকাটি চলছিল তখন তো তুমি ওখানে ছিলে। ওদের কথাবার্তা শুনে কোনো ইনসাইট পেলে? হঠাৎ করেই যেন লাফিয়ে উঠল সৈকত। উত্তেজিত হয়ে রাহুলকে বলল, হ্যাঁ 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 স্যার, একটা প্রশ্নের উত্তর পেয়েছি। শুনছি। আপনাকে বলেছিলাম না যে গয়না হারিয়ে যেতেই উনি খুব ভয় পেয়েছেন, ব্যাপারটা আমার একটু অদ্ভুত লেগেছিল। তো সেটার একটা কারণ হলো ওর বর মানে ডক্টর ব্যানার্জি। আপনাকে তো আগেই বলেছি যে সঙ্গীতা দেবীর ঘরের আলমারিতে তালা দেওয়া ছিল না। এবার সেটার কারণ হিসেবে উনি বলছিলেন যে 3-4 আগের নিমন্ত্রণ থেকে এসে ইচ্ছা করেই আলমারিতে তালা মারেননি, কিন্তু খোপার কথা অনুযায়ী সঙ্গীতা দেবী নাকি আলমারিতে তালা দিতেনই না, আলমারি খুলে রেখেই চলে যেতেন বেশিরভাগ সময়। আর সেটা নিয়ে সঙ্গীতা দেবী আর ওর বরের মধ্যে প্রায়ই ঝামেলা লাগত। খোপা তো সরাসরি বলেই দিল যে দাদা মানে ডক্টর ব্যানার্জির কথাই শেষমেশ ফলে গেল, আলমারির গয়না কেউ সাফ করে দিল। আচ্ছা, তার মানে ডক্টর ব্যানার্জির মনে একটা আশঙ্কা ছিল যে সঙ্গীতা দেবীর এহেন ক্যাজুয়াল লাইফস্টাইলের জন্য ঘরের মূল্যবান জিনিস খোয়া যেতে পারে।
হ্যাঁ, আর আমার মনে হয় সেটার জন্যই যখন সত্যি সত্যি গয়না চুরি গেল তখন সঙ্গীতা দেবী নিজের বরের কথা ভেবেই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন। আচ্ছা, এই ডক্টর ব্যানার্জি লোকটা কেমন? মানে সঙ্গীতা দেবীর ভয় পাওয়ার মতন কি? সেটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে যে ভদ্রলোকের মেজাজ কেমন। এমনিতে সরকারি হাসপাতালে সুপার পোস্টে যখন বসে আছেন তখন মেজাজ তো ভারী কি হবেই, তবে বাড়িতে কিভাবে থাকেন সেটার জন্য খোঁজ খবর নিতে হবে। আমি বলি কি, তুমি কাল একবার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে চলে যাও, ভদ্রলোকের সাথে একটু আড্ডা জমিয়ে এসো। ঘটনার দিন ভদ্রলোক কোথায় ছিলেন সেটাও একটু জেনে নিও। ঠিক আছে স্যার, আমি তাহলে কাল ব্যানার্জি বাড়ির 2 ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে নেব। বিদ্যাসাগর থেকে ফেরার পথে এয়ারপোর্ট হয়ে ফিরব। আরও একটা ছোট্ট ইনফরমেশন আপনাকে দিচ্ছি। আমি সঙ্গীতা দেবীর ফেসবুক প্রোফাইল খুলেছিলাম। ওখানে আগের দিনের অনুষ্ঠান বাড়ির অনেকগুলো ছবি আপলোড থাকলেও যেদিন গয়না চুরি যায় সেদিনের একটাও ছবি নেই। ইনফ্যাক্ট ওর প্রোফাইল ঘেটে সেদিনের প্রোগ্রামের কিছু ছবি পেলাম যেগুলো অন্যেরা ওকে ট্যাগ করেছিল, কিন্তু তার একটা ছবিতে উনি নেই। সেটাতে অস্বাভাবিকতা পেলে নাকি? গয়নার শোকেই হয়তো সেদিন উনি আর ছবি তোলেননি বা পোস্ট করেননি। আমিও এটাই ভেবেছিলাম, তাই ওর অফিসে একটু খোঁজ করি। তো সেখানে জানতে পারি যে সঙ্গীতা দেবী পার্টিতে এসেই বেরিয়ে গিয়েছিলেন। ইনফ্যাক্ট সেই পার্টিতেই ওর কিছু দায়িত্বও ছিল যেগুলো উনি একজন জুনিয়রকে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। সেদিন কিন্তু ভদ্রমহিলা সত্যি গয়না চুরির ট্রমায় ছিলেন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এখন সঙ্গীতা দেবীর মানসিক অবস্থা কেমন? থানায় যখন এলেন তখন মনে হয়েছিল যে একটু সামলে নিয়েছেন, আর গয়না চুরি যাবার পরে আলমারি লক করেই রাখতেন। কিন্তু কিন্তু থানাতে হওয়া ঝামেলার পর যখন বাড়ি যাচ্ছেন তখন ওকে দেখে আমার মনে হলো যে উনি সুস্থ নেই, সম্ভবত মানসিক ধকলটা নিতে পারছেন না। জাত বড় লোকদের একটা ব্যাপার কি জানো সৈকত, ওদের কাছে মান সম্মানের ভ্যালুটা কোনো জাগতিক বস্তুর ভ্যালু থেকে অনেকটাই বেশি হয়। এখন তো অনেক চেঞ্জ হয়েছে এই বনেদি কালচার, কিন্তু ব্রিটিশ পিরিয়ডে এই মান সম্মান রাখার জন্য বড় লোকরা কত কি করতো জানো? বাঁধা মেয়ের জন্য পুরো সম্পত্তি ফুঁকে দিতেও দুবার ভাবতো না। এখানেও দেখো, গয়না চুরির পিছনে যতই সঙ্গীতা দেবীর কেয়ারলেসনেস থেকে থাকুক, উনি তো আর চুরিটা করেনি। কিন্তু ভদ্রমহিলা বাড়ির মান সম্মানের কথা ভেবে এই কেসটা শুরুতে চেপে যেতে চেয়েছিলেন। ভাবটা এমন যে 20 লাখের গয়না উনি গড়িয়ে নেবেন, কিন্তু বাড়িতে যেন পুলিশ না ঢোকে। সে হেন মানুষকে যখন থানায় এসে বাড়ির কাজের লোকের কথা শুনতে হয় তখন মনের উপর একটা চাপ তো পড়বেই। তাহলে কি গয়না চোরকে লঘু পায়ে গুরুদণ্ড দিয়ে গেল? গয়নাও গেল, ইজ্জতও গেল। চোর কি আর অত ভেবে চুরি করেছে? এমনও তো হতে পারে যে চোর এত কিছু ভাবেইনি, চোর নিজেই কাজটা করেছে। তার ফলে সঙ্গীতা দেবীর মনের অবস্থাটা কতটা খারাপ হবে সেটা সে ভাবতে যাবে কেন? সেটা তো ঠিকই বলেছেন। সঙ্গীতা দেবীর মানসিক অবস্থা কেমন হবে গয়না চুরির পরে সেটাও যদি চোরকে ভাবতে হয় তাহলে তো চোর চুরি করতে পারবে না, আর আমাদের কাজকর্ম কিছুই থাকবে না। আচ্ছা, এদিককার তো ঘটনা শুনলেন, আপনার ওদিকের কি হলো? গয়না পেলেন? সারাদিন তো ওই করেই গেল। যে গাড়ি 3টের নম্বর পেয়েছিলাম, সকাল হতেই ওদের ডিটেলস জোগাড় করে কল করি ওদের মালিকদের। এবার সমস্যা হলো 3টে গাড়ির মালিকদের সাথে কথা বলে জানতে পারি যে 3টে গাড়ি গেছে 3টে আলাদা আলাদা দিকে। আমি নিজের পরিচয় দিয়ে মালিকদের কাছ থেকে ড্রাইভারদের নাম্বার চাই। একজন দিতে রিফিউজ করে, বাকিটা দিয়ে দেয়। যে দুজনের নাম্বার পাই তাদের মধ্যে একজনের সাথেই কন্ট্যাক্ট করতে পেরেছি সারাদিনে, কিন্তু সে জানায় যে তার গাড়িতে যারা ঘুরেছে তাদের মধ্যে কোনো মহিলা নেই। অর্থাৎ যাও বা লিড পেলাম সেটাও ভোগে চলে গেল। আর একটা যে নাম্বার পেয়েছি সেটা নট রিচেবল এখনো অবধি। এই তো অবস্থা। ঘোড়া মাথায় উঠেছে আমাদের। গৌতমদা বৌদিকে বলেছিল যে নতুন বানিয়ে দেবে, কিন্তু বৌদি যেন মজা পেয়ে গেছে আমাদের এই অবস্থা দেখে। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর খোঁটা দিয়েই যাচ্ছে। ভাগ্যিস আপনি বিয়ে করেননি স্যার। সেই ফালতু বকা বন্ধ করে কাল তদন্তটা শেষ করবার চেষ্টা করো। হালকা প্রশ্রয়ের সুরে কথাটা বলে ফোন কেটে দিল রাহুল। পয়লা মার্চ 2025 সকাল 8টা নাগাদ ডক্টর ব্যানার্জির অফিসে মানে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছানোর জন্য ট্রেন ধরল সৈকত। গাড়িতে গেলে বেশি সময় লাগবে, তাই ও ট্রেনে যাওয়াটাই প্রেফার করল।
সৈকত হালি শহরে থাকে। সকাল 7:45 হালি শহর স্টেশনে এসে ট্রেন ধরতে গিয়ে ভিড়ের চোটে প্রথম ট্রেনটাই মিস করে ফেলল। পরের ট্রেনটা ধরতে পারলেও ভেতরে ঢুকতে পারল না। আর ট্রেনে ওঠার পর জানতে পারল যে অস্বাভাবিক ভিড়ের কারণ হল কল্যাণী এক্সপ্রেসওয়েতে সকাল সকাল একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য নৈহাটির মাঝবাজার এলাকার ব্যবসায়ীরা নৈহাটিতে এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে। তাই অনেক লোকজন যারা এক্সপ্রেসওয়ে ধরে অফিসে যায় তারা আবার কাঁচরাপাড়া আর হালিশহর স্টেশনে ফেরত এসে ট্রেন ধরেছে। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। ট্রেনে না এসে যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যেত তাহলে জ্যামে পড়ে গোটা দিনটা নষ্ট হতো। ট্রেন সবে নৈহাটি ঢুকছে এমন সময় সৈকতের ফোন বেজে উঠল। সঙ্গীতা দেবী ফোন করেছে দেখে একটু অবাক হলো সৈকত। ভিড়ের চাপে 4 জন লোকের কাছে খিস্তি শুনে অতি কষ্টে ফোনটাকে কোনো মতে কানে দিয়ে সৈকত বলল, বলুন। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে? গয়না ফেরত এসে গেছে। কি? গয়না ফেরত এসে গেছে মানে? সৈকত ফোনের এপাশ থেকে বুঝতে পারল যে সঙ্গীতা দেবী প্রচণ্ড উত্তেজিত হয়ে আছে। অবিশ্বাস্য কথাটা শুনে সৈকত একটু জোরেই চেঁচিয়ে উঠল, আর সাথে সাথে পাশ থেকে 2টো খিস্তি ভেসে এলো ওর দিকে। যেসব কান না দিয়ে ফোনের ওপাশ থেকে সঙ্গীতা দেবীর বলে যাওয়া কথাগুলোতে মনোযোগ দিয়ে রাখল সৈকত। সঙ্গীতা দেবী তখন একটু শান্ত হয়ে বলছে, স্যার আপনি প্লিজ আমাদের বাড়িতে চলে আসুন এক্ষুনি। আমাদের নিচের ঘরে একজন গয়না ফেলে দিয়ে গেছে জানলা দিয়ে। তাড়াতাড়ি আসুন প্লিজ। ঠিক আছে, আমি আসছি। ঘরের কোনো জিনিস যেন কেউ হাত না দেয়। আপনিও হাত দেবেন না। আমি হাত দেবো কি করে? আমি তো হাসপাতালে। আমাকে হাসপাতাল থেকে ছাড়তে 11টা বেজে যাবে। মানে আপনি হাসপাতালে? মানে কথা বলতে বলতে লোকজনকে কুনুই দিয়ে সরিয়ে দিয়ে ট্রেনের গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো সৈকত। আচ্ছা, আপনি কি পাবলিক প্লেসে আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক করে। হ্যাঁ, ট্রেনে আছি। ঠিক আছে, আপনি স্যার নেমে ফোন করুন, সব বলছি। সৈকত ফোন কেটে দিল। প্রায় 50 জন লোককে পাশ কাটিয়ে সৈকত ট্রেনের ভেতর থেকে দরজার সামনে এসে দাঁড়ালো। ট্রেন তখন সদ্য নৈহাটি ছেড়েছে। ওকে পরের স্টেশনে নেমে ব্যাক করতে হবে। ফিরতি ট্রেন ধরে সঙ্গীতা দেবীর বাড়ি পৌঁছতে পৌঁছতে 10টা বেজে গেল। ফেরার ট্রেনেও বেশ ভিড় ছিল, তাই আর সঙ্গীতা দেবীকে ফোন করেনি। সরাসরি ব্যানার্জি বাড়ি পৌঁছে সৈকত 2টো জিনিস জানতে পারল। এক, গতকালের থানাতে ঘটে যাওয়া ঘটনার পরে রাতের দিকে সঙ্গীতা দেবীর শরীর খুব খারাপ হতে শুরু করে। প্রেশারের তারতম্য হওয়ার জন্য রাত 10টা নাগাদ তড়িঘড়ি রেল হাসপাতালে ভর্তি করা হয় ওকে, এবং এখনো অবধি উনি হাসপাতালেই আছেন। গয়না পাওয়া গেছে শুনে উনি সাথে সাথেই বাড়ি চলে আসতে চেয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত বন্ডে সঙ্গীতা দেবীকে হাসপাতাল থেকে ছুটি নিতে অন্তত বেলা 11টা বাজবে। ইতিমধ্যেই রেল হাসপাতালে ডক্টর ব্যানার্জি চলে এসেছেন। উনি সঙ্গীতা দেবীর সাথেই আছেন, আর হাসপাতাল থেকে ছেড়ে দিলে ওকে নিয়েই বাড়ি ফিরবেন। 2-1টা প্যাকেটে সমস্ত গয়না সঙ্গীতা দেবীর শ্বশুর মশাই যে ঘরটায় থাকেন সেটার খাটের ওপরে ভোরবেলায় কেউ রেখে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সৈকত ঘটনাটা ঘটার সময়ের একটা আন্দাজ পেল। সঙ্গীতা দেবীর শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকেন তার সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। ওর শাশুড়ি রোজ ভোর 6:30টায় বিছানা ছেড়ে সরাসরি বাথরুমে ঢোকেন, আর সমস্ত কাজকর্ম করে 7:30টা নাগাদ আবার ঘরে ফেরেন। আর সঙ্গীতা দেবীর শ্বশুর মশাই মানে সুকুমার ব্যানার্জি সকাল 6টায় উঠে স্নান করে 6:30টার সময় প্রাত্যহিক পুজোতে বসেন। ঘরটা রাস্তার পাশেই, এবং রাস্তার পাশে জানালা খোলাই ছিল, তাই খাটের ওপরে গয়নার প্যাকেটটা ছিল কিভাবে সেটা বোঝা যাচ্ছে না। জানলা দিয়ে ছুঁড়ে কেউ গয়নার প্যাকেটটা খাটের ওপর ফেলে দিতে পারে, বা বাড়ির কেউ ঘরে ঢুকে প্যাকেটটা খাটে রেখে যেতে পারে। প্রসঙ্গত বাথরুম কিংবা ঠাকুর ঘর 2টো থেকেই বেডরুমে কে ঢুকছে আর কে বেরোচ্ছে সেটা দেখা যায় না, এবং ঘরের মধ্যে কোনো শব্দ হলেও
সেটা বোঝা যাবে না। সৈকত বুঝতে পারল যে গয়নাটা ফেলা হয়েছে ভোর 6:30 থেকে 7:15 মধ্যে, কারণ সুকুমার ব্যানার্জি এই সময় ঘরে ঢুকে খাটের ওপর একটা সাদা প্লাস্টিক দেখতে পান, যার মধ্যে গয়নাগুলো ছিল। ঘটনা ঘটার সময়ের সাথে এটাও সৈকতের কাছে পরিষ্কার হয়ে গেল যে কাজটা বাড়ির কেউই করেছে, যার সঙ্গীতা দেবীর শ্বশুর শাশুড়ির প্রাত্যহিক রুটিনের ব্যাপারে সম্যক ধারণা আছে। এরকম মনে করার আরও একটা জোরালো কারণ হল যে বাড়ির সদর দরজা সকালের ওই সময় বন্ধ ছিল, তাই বাড়ির ভেতরের লোক অর্থাৎ সঙ্গীতা দেবীর শ্বশুর শাশুড়ি, পল্লবী দেবী ও ওর বর বিল্লুদার মধ্যেই কেউ এই কাজটা করেছে। বাচ্চা দুটোকে অবশ্য সন্দেহ করার কোনো কারণ নেই, কারণ ওদের মোটিভ নেই। সৈকত প্যাকেটে পাওয়া গয়নার সাথে চুরি যাওয়া গয়নার লিস্ট মিলিয়ে দেখল যে দুটো ছোট ছোট কানের দুল ছাড়া সব গয়নাই প্যাকেটের মধ্যে আছে। তবে গয়নাগুলো এখনই সঙ্গীতা দেবী পাবেন না, সেগুলো সৈকত সিজ করে থানায় নিয়ে যাবে। থানা থেকে প্রমাণ দেখিয়ে ফেরত নিয়ে যেতে হবে সঙ্গীতা দেবীকে। সঙ্গীতা দেবীর হাসপাতাল থেকে ফেরা অবধি অপেক্ষা করল সৈকত। ব্যানার্জি বাড়ির পরিবেশ এখন অনেকটাই বদলে গেছে। গয়না ফেরত আসার সাথে সাথে বাড়ির সবাই তার কৃতিত্ব নিজ নিজ ইষ্ট দেবতাকে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি বাড়িতে একটা বড় পুজো হতে চলেছে। ঘটনা ঘটার সময় বাড়ির ছোট ছেলে অর্থাৎ সম্রাট ব্যানার্জি অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। গয়না পাওয়া গেছে শুনে ও বাড়িতেই থেকে গেছে। সৈকত তাই ঠিক করল ওর সাথে একটু কথা বলবে। সেই মতন আবার পল্লবী দেবীর ঘরে এসে ঢুকল। সম্রাটবাবু একটা ফতুয়া টাইপের পাঞ্জাবি পরে ঘরে বসে মোবাইল ঘাঁটছিল। সৈকতকে ঢুকতে দেখে ওকে বসতে বলে সম্ভবত চায়ের কথা বলার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়ে মিনিট দুয়েকের মধ্যেই আবার ঘরে ঢুকে পড়ল। কি একটা অবস্থা দেখুন। আপনি তো আন্তর্জাতিক জায়গায় চাকরি করেন, এরকম কেস আগে কখনো শুনেছেন? ধুর মশাই, এইরকম ঘটনা আগে কেউ দেখেছে নাকি? আমার অফিসে তো লাস্ট 2 দিন ধরে এই কেসটা নিয়ে যা সব থিওরি নামাচ্ছিল। আজ আমি আর অফিসে যেতে পারলাম না। অফিসে যখন জানালাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন আমার বন্ধুবান্ধব তো সব এমন এমন কথা বলছে যে কি বলবো আপনাকে। তাই নাকি? কি কি থিওরি উঠে আসছে? আরে সেসব হাস্যকর কথাবার্তা। একজন তো বলছে আমি নাকি গয়না সরিয়ে আবার আমি নাকি ফিরিয়ে দিয়েছি। বলেন কি? আপনাকেই চোর বলছে আপনার বন্ধুরা? দেখুন তাহলে কি সব লোকজনদের সঙ্গে কাজ করি আমি। সে তো আপনার বাড়ির লোকের পক্ষে কাজটা করার একটা সুযোগ ছিল, কিন্তু মোটিভের ব্যাপারে কি বক্তব্য রাখছেন আপনার বন্ধুরা? মোটিভ আমি কেন গয়না চুরি করব? না সেসব ব্যাপারে তো কিছু কথা হয়নি। আমার মোটিভ তো কিছু নেই। আর সেসব কথা আসছি বা কেন? আমি তো গয়না ধরিনি। সে তো আপনি কেন ধরবেন? আপনার কি টাকার অভাব নাকি? আপনার স্যালারি অন্তত 1.5 লাখ তো হবেই, তাই না? সৈকত জানে সম্রাট ব্যানার্জির স্যালারি 1,75,000 টাকা। তাই ওর কাছাকাছি অ্যামাউন্টটাই বলল, যাতে লোকটা বুঝতে পারে যে পুলিশ ওর ব্যাপারে কিছুটা খবর রাখে। সম্রাট ব্যানার্জি স্যালারি নিয়ে কিছু বলল না, উল্টে সৈকতকে একটা প্রশ্ন করল। আচ্ছা স্যার, চুরির মোটিভ যাই হোক না কেন, গয়না ফেরতের মোটিভ কি বলতে পারেন? এটা কি হতে পারে? পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়? ডিপেন্ডস। অনেক সময় ক্রিমিনালরা নিজের থেকেই ক্রাইম কনফেস করে দেয়, কারণ ক্রাইম ঘটানোই আসল কারণ ছিল। কিন্তু এখানে তো চুরি করাটা আসল কারণ ছিল না, তাই তো? উত্তর দিতে গিয়েও আটকে গেল সৈকত, কারণ ও যে উত্তরটা দিতে যাচ্ছিল সেটা ছাড়াও ওর মনের কোণে আর একটা উত্তর উঁকি দিতে শুরু করল। একটু ভেবে নিয়ে সম্রাটবাবুর দিকে তাকিয়ে সৈকত বলল, আচ্ছা, বিল্লুদার বয়স কত হবে? হঠাৎ করে আসা প্রশ্নটাতে সম্রাটবাবু একটু ঘাবড়ে গেল। তারপর একটু ভেবে নিয়ে বলল, ওই তো ধরুন 50-এর উপরে হবে। কেন বলুন তো? আচ্ছা, আপনি কি শিওর? হ্যাঁ, ওই দাদার থেকে একটু ছোট বিল্লুদা। বাবা মা আর দাদা ছাড়া ওকে আমরা সবাই বিল্লুদা বলেই ডাকি। উনি কবে থেকে আছে এখানে?
অনেক দিন। তখন ওর বয়স ধরুন ওই 18 হয়নি, তখন থেকেই আছে। আসলে ওর বাড়ি আমার মামার বাড়ির পাড়াতে। ও থাকতো নিজের কাকার কাছে, কারণ মা বাবা কেউ ছিল না। দাদা যখন উত্তরবঙ্গে ওই MBBS পড়তে যায়, তখন মা ওকে আমাদের বাড়িতে এনে রাখে। দাদাকে ওখান থেকে কিছু পাঠানোর থাকলে মা ওই বিল্লুদাকে দিয়েই সেই সব করাতো আর কি। আচ্ছা, এসব কেন জানতে চাইছেন বলুন তো? না মানে বিল্লুদা কিন্তু একদমই সন্দেহের ঊর্ধ্বে। সৈকত কিছু বলল না। ততক্ষণে চা চলে এসেছে। ও যখন চা পান করা শেষ করছে, এমন সময় সঙ্গীতা দেবী আর ডক্টর ব্যানার্জি বাড়িতে ঢুকল। সঙ্গীতা দেবী বাড়ি ফিরলে বাড়িতে একটা আনন্দের বন্যা বয়ে গেল। মিনিট 10 পরে ডক্টর ব্যানার্জিকে আলাদা ডেকে নিয়ে সৈকত বলল, স্যার, আমি তদন্তকারী অফিসার সৈকত ঘোষ। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন না, বলুন। সঙ্গীতা দেবী কেমন আছেন? ওর ঠিক কি হয়েছিল? ওই কালকের ঘটনার আফটার এফেক্ট আর কি। মানে বুঝতেই তো পারছেন, আমাদের ঠিক কলতলার ঝগড়া করার অভ্যেস তো নেই। আসলে ওই বড় বউ এমনিতেই সফট স্পোকেন, থানার মধ্যে কাজের লোকের সাথে ওরকম ঝগড়াও নিতে পারেনি। তবে তেমন কিছু হয়নি, ওই প্রেশার একটু ফল করেছিল। ওকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তটা আমারই ছিল। তো যাই হোক, ও এখন পুরোপুরি ঠিক আছে, কোয়াইট নর্মাল। হ্যাঁ, সেটাই। এদিকে গয়নাগুলো কি আশ্চর্যভাবে ফেরত চলে এলো দেখুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভাবছি। ওই ব্যাপারে আপনার কি মনে হয়? যে নিয়েছিল সে ফেরত কেন দিয়ে দিল? নো আইডিয়া, সেটা ঠিক বুঝতে পারছি না। আসলে দেখুন, আমি তো ক্রিমিনাল সাইকোলজিস্ট নই। আমার স্পেশালাইজেশন গ্যাস্ট্রোতে। ভেটেনারি কিছুটা জানি, কিন্তু সাইকোলজি নাও। সিলেবাসের বাইরের বিষয়। অবশ্য আমার চেনা জানার মধ্যে সাইকোলজিস্টরা আছেন, আপনি চাইলে আমি তাদের কাছে রেফার করতে পারি আপনাকে। আচ্ছা, সে না হয় আপনি ক্রিমিনাল সাইকোলজিস্ট নন, কিন্তু হিউম্যান বিহেভিয়ার নিয়ে কথা তো যে কেউ বলতে পারে, তাই না? সে হিসেবে বলতে পারি যে চুরি করে জিনিসটা পাচার করা সহজ হবে না দেখে যারা নিয়েছিল তারা ফেরত দিয়ে গেছে, মেবি। সেটা ছাড়া কি আর কোনো কারণ নেই? গয়না এইভাবে ফেরত আসাটা কি এত সহজে ব্যাখ্যা করা যেতে পারে? দেখুন, আমার মনে হয় যে কাল আপনারা যেভাবে তদন্ত করেছিলেন তাতে চোরের মনে একটা ভয় ঢুকলেও ঢুকে থাকতে পারে, কারণ সে সম্ভবত প্রফেশনাল চোর নয়, আর তার ফলে ভয়ে ফেরত দিয়েও যেতে পারে। আপনার কি মনে হয় এতে আপনার বাড়ির লোক কি জড়িত আছে? দেখুন, ব্যানার্জি পদবীর কারোর জড়িয়ে থাকার সম্ভাবনা নেই, এটা বলতে পারি। বাদ বাকিদের নিয়ে আমি কমেন্ট করব না। তবে যেই এই কাজ করেছে সে যে বাড়ির ভেতরের ব্যাপারে বেশ ওয়াকিবহাল, সেটা তো ভেরি ক্লিয়ার। আচ্ছা, এমনও তো হতে পারে যে গয়না ফেরত হয়েছে কারণ গয়না চুরির উদ্দেশ্য সফল হয়ে গেছে। মানে কি বলতে চেয়েছেন আপনি? সৈকত এবার নিজের মনের সমস্ত সাহসকে এক জায়গায় করে মনের কোণে জমে থাকা সম্ভাবনাটাকে সামনে এনে গলাটা একটু ভারী করে বলল, মানে ধরুন গয়না বিক্রি বা পাচারের উদ্দেশ্যে চুরি হয়নি। কথাটা শুনে ডক্টর ব্যানার্জি কিছুক্ষণ সরাসরি সৈকতের চোখের দিকে তাকিয়ে থাকল। সৈকতের চোখ তখন পাথরের মতো কঠিন। ওর মনের ভেতরে ঢোকার সব রাস্তা বন্ধ পেয়ে ডক্টর ব্যানার্জি ওর থেকে চোখ সরিয়ে একটু অস্পষ্টভাবে বলল, তাহলে আর কি কারণ থাকতে পারে এই লক্ষ টাকার গয়না চুরির? আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, তার আগে আপনাকে একটা অন্য প্রশ্ন করতে চাই। প্রশ্ন? বেশ, করুন। আপনি রেল হাসপাতালে পাঠালেন কেন সঙ্গীতা দেবীকে কাল? মানে প্রাইভেট কোনো নার্সিং হোমে তো ভর্তি করতেই পারতেন। দেখুন, প্রথমত বড় বউ রেলে চাকরি করে, তাই ও হাসপাতালের সব সুবিধে পায়। অ্যান্ড সেকেন্ডলি, রেলের হাসপাতালে দুজন ডক্টর আছেন যারা আমার আন্ডারে MBBS করেছে। ওরা আমাকে খুব সম্মান করে, তো ওরা ছিল বলে বড় বউয়ের রাতের ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়েছে।
প্রাইভেট নার্সিং হোমে তো আমার কনসালটেশন চলতো না, তাই না? তা সঙ্গীতা দেবীকে ওরা ছাড়তে এত দেরি করলো কেন? আপনি বললেই তো রিলিজ করে দিত। যারা পেপার ওয়ার্ক করে তারা তো আর আমার স্টুডেন্ট নয় স্যার, আমি তো তাদের অর্ডার দিতে পারি না। আর তাছাড়া আমি হাসপাতালে ঢুকে 2-1টা টেস্ট রিপোর্ট দেখে স্যাটিসফাই হওয়ার পরেই ওকে রিলিজ করিয়েছি। বুঝলাম। আচ্ছা, আপনি হাসপাতালে ঢুকলেন কখন? এই তো ধরুন সকাল 8টা হবে। হ্যাঁ, সকাল 8টা। আচ্ছা, কোন রাস্তা দিয়ে কাঁচরাপাড়া এলেন? কল্যাণী এক্সপ্রেসওয়ে। কেন? সৈকত উত্তর দিল না। মৃদু হেসে হাঁক দিয়ে সঙ্গীতা দেবীকে ডাক দিল ঘরে আসার জন্য। সঙ্গীতা দেবী ঘরে ঢুকতেই সৈকত প্রশ্ন করল, তাহলে পেয়ে তো গেলেন সব, এবার কি করবেন? কেস চলবে নাকি ক্লোজ করে দেবেন? না না, কি দরকার ও সব কেস টেস চালানোর? আর সময় পয়সা সবই নষ্ট। জিনিস পেয়ে গেছি, ব্যাস, আমার আর কিছু দরকার নেই। আপনি বরং যত তাড়াতাড়ি সম্ভব কেসটা ক্লোজ করে দেন প্লিজ। সে কি, আপনি জানতে চাইবেন না কে আপনাকে এতটা মানসিক পীড়া দিল? কথাটা বলার সময় ও ডক্টর সেনগুপ্তর দিকে একবার তাকালো। ডাক্তারবাবু তখন নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত। থাক, জানার দরকার নেই আমার, জিনিসগুলো তো পেয়ে গেছি। সঙ্গীতা দেবীর উৎফুল্ল মন তখন আর কোনো ঝুট ঝামেলাতেই যেতে চাইছে না। তা বেশ, কেস আজকের মধ্যেই ক্লোজ করে দেব। আর আপনি নিশ্চয়ই আপনার আলমারি ওইভাবে খুলে রেখে চলাফেরা করবেন না, কেমন? তার বলতে খুব শিক্ষা হলো আমার বাবা। জীবনে এই শিক্ষাটা হওয়ার খুব দরকার ছিল। এবার থেকে আমি তালা চাবি ছাড়া কথাই বলবো না। সৈকত উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরোতে যাবে এমন সময় ডক্টর ব্যানার্জি প্রশ্ন করল, আচ্ছা, তাহলে গয়না চুরির কারণটা জানা যাবে না? গয়না চুরির কারণ সে তো জানা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আপনি একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারতেন যে গয়না চুরির কারণ আপনার গৃহিণী বলে দিয়েছেন। তবে উনি সম্ভবত চোরদের আইডেন্টিফাই করতে পারেননি, সেটা আমি করে ফেলেছি। তবে সঙ্গীতা দেবী যখন চাইছেন না, তখন সে ব্যাপার আর ঘাঁটাঘাঁটি করে কি লাভ বলুন? আমি এখন সব নিয়ে যাচ্ছি, বিকেলের মধ্যে পেপার বক্স মিটে গেলে ফোন করব, এসে গয়না নিয়ে যাবেন, কেমন? কেসটার উপসংহার শোনানোর জন্য অফিসে এসেই রাহুলকে ফোন করেছে সৈকত। সৈকতের কথা শুনে বেশ আশ্চর্য হয়েছে রাহুল। তোমার ধারণা যে ডক্টর ব্যানার্জি নিজের বাড়ির গয়না নিজেই সরিয়েছেন? হ্যাঁ স্যার। আর সেটা নিজের বউয়ের কেয়ারলেসনেসকে শিক্ষা দিতে? ইয়েস স্যার। এরকম মনে হওয়ার কারণ? প্রথমত, গয়না চুরি করার মোটিভ ওই বাড়ির প্রায় সবার থাকলেও গয়না ফেরত দেবার ইচ্ছে যদি কারোর থেকে থাকে, তাহলে সে একমাত্র ডক্টর ব্যানার্জি। সঙ্গীতা দেবীর ক্যাজুয়াল অভ্যেসের সাথে বাড়ির সবাই পরিচিত, কিন্তু একমাত্র ডক্টর ব্যানার্জি ছাড়া সেটা নিয়ে কারোর কোনো সমস্যা ছিল না, ইনফ্যাক্ট থাকার কথাও না। এবার দেখুন, বাড়ির কাজের লোকজনের কাছে গয়না সরানোর অনেক সুযোগ থাকলেও তারা এতদিন হাত দেয়নি। অবশ্য এতদিন হাত দেয়নি বলে যে কোনোদিনও দেবে না সেটাও নয়, কিন্তু এই দিন গয়না সরানোর ফলে সঙ্গীতা দেবীর একটা ফেস লস হয়েছে। অফিসের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উনি যেতে পারেননি। অফিসের এই অনুষ্ঠানের ব্যাপারে ডক্টর ব্যানার্জি বেশ ভালো করেই জানতেন। উনি 23শে ফেব্রুয়ারি বিয়ে বাড়ি থেকে এসে 24-এর সকালে অফিসে যাওয়ার আগে গয়না সরিয়ে রাখলেন, আর 1 মার্চ ভোরবেলায় সেটা পৌঁছেও দিয়ে এলেন। তবে আজ সম্ভবত ওর কোনো সহকারী, আমার ধারণা সেটা বিল্লুদা করেছে, যে বাড়িতে ছিল। তারপর দেখুন, উনি আমাকে বললেন যে সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ফিরেছেন। সময়টা বললেন সকাল 8টা। সেটা যে জলজ্যান্ত মিথ্যে তার প্রমাণ হলো এক্সপ্রেসওয়েতে যে অবরোধ হয়েছে সেটা সকাল 6:30 থেকে শুরু হয়েছে। এর মানে ডক্টর ব্যানার্জি সকাল 6:30টার আগেই কাঁচরাপাড়া ঢুকে গিয়েছিলেন, কিন্তু ওর কথা অনুযায়ী উনি 8টায় হাসপাতালে ঢুকেছেন। তার মানে সকাল 6:30 থেকে 8টা অবধি উনি বাড়িতেও ঢোকেননি, হাসপাতালও যাননি। আমার ধারণা বিল্লুদা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে ডক্টর ব্যানার্জির সাথে দেখা করে গয়নাগুলো নিয়ে বাড়ি ফিরেছেন। ডক্টর ব্যানার্জি হয়তো আরও কিছুদিন গয়না লুকিয়ে রাখতেন, কিন্তু গতকাল স্ত্রীর শরীরের অবস্থা দেখে গয়না ফেরত দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন।
হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। সঙ্গীতা দেবী যে বেশ শিক্ষা নিয়েছেন এই ঘটনা থেকে সেটা তো জলের মতো স্পষ্ট। তবে গয়নাগুলোকে ডক্টর ব্যানার্জি সরিয়ে বাড়িতেই লুকিয়ে রাখেননি সেটা তুমি কিভাবে শিওর হচ্ছ? সে তো অনেকগুলো কারণ আছে। এক, বাড়ি সার্চ হতে পারে এটা উনি জানতেন, তাই বাড়িতে রেখে দেওয়ার মতন ভুল উনি করবেন না। দুই, রাখলে তো সেই বিল্লুদার কাছেই রাখতেন, আর যদি তাই হয় তাহলে তো ওকে আজ সকালে ফিরতে হতো না। উনি সকাল 9টা নাগাদই ফিরতে পারতেন। সকাল সকাল ফিরে গয়নাগুলো হ্যান্ড ওভার করবেন বলেই তো একটা অ্যালিবাই দেবার চেষ্টা করে কেস খেয়ে গেলেন। ঠিক বলেছ। আরও একটা ব্যাপার হলো যে গয়নাগুলো সম্ভবত এত তাড়াতাড়ি ফেরত দেওয়ার কোনো ইচ্ছে ভদ্রলোকের ছিল না, কিন্তু সঙ্গীতা দেবীর শারীরিক অবস্থা ওকে কাজটা করতে বাধ্য করেছে, আর তাই চটজলদি প্ল্যান করতে গিয়ে আরও ছড়িয়ে ফেলেছেন। বেশ, এটা নিয়ে আর কিছু করার দরকার নেই। সত্য উদ্ঘাটন যখন করেই ফেলেছ আর ওরাও যখন কেস চালাতে চাইছে না, তখন কেস ক্লোজ করে দাও। ওকে স্যার, আপনার যা ইচ্ছে। আচ্ছা, এইবার একটু আপনার গল্পটা বলুন। আংটিটা পেলেন? হ্যাঁ, পেয়েছি। ওই যে নাম্বারটা নট রিচেবল বলছিল না, তাকে একদম কাক ভরে ফোনে পাই। ফোন করতেই জানতে পারি যে সে একজন দম্পতিকে নিয়ে আপাতত মূর্তি নদী তীরে একটা হোমস্টেতে উঠেছে। তবে আজ দুপুরে ট্রেন ধরেই ওরা ফেরত যাবে নিউ জলপাইগুড়ি। খবর পেয়েই আমরা ছুট লাগাই। ওদের সাথে দেখা হয় আমাদের আলিপুরদুয়ার জাংশনে, যখন ওদের ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি। আমরা তো সিট নাম্বার জানতাম না, তাই এবার ওদের ড্রাইভারকে পাকড়াও করে ড্রাইভারের থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করি। তারপর যা হলো সেটা হিন্দি সিনেমার থেকে কম নয়। আচ্ছা, কি হলো? রাহুল ফোন নাম্বার পেয়ে ফোন করতে করতেই দৌড়তে দৌড়তে স্টেশনে ঢুকে গেল। 5-6 বার রিং হওয়ার পরে ওপাশ থেকে ফোন ধরতেই রাহুল পুলিশি কায়দায় অর্ডার দিল। হ্যালো হ্যালো হ্যালো, আমি ইন্সপেক্টর রাহুল সেন বলছি। আপনারা যেখানে আছেন সেখানেই থাকবেন, ট্রেন ধরবেন না। আপনাদের সিট নাম্বার কত সেটা বলুন। আপনি? লোকটার সাথে রাহুলের যেহেতু আগে কথা হয়নি, তাই অস্বাভাবিক উত্তরই এলো। আমি পুলিশ। তো আমি কি করব? দূর মশাই, সিট নাম্বার বলুন তাড়াতাড়ি। আরে কেন সেটা বলবেন তো? আমি কি করেছি? সেটা তো আপনি এবার বুঝতে পারবেন। দেখুন, আপনার সিট নাম্বার আমি পেয়ে যাবই ট্রেন ছেড়ে দিলেও, তাই ইমিডিয়েটলি সিট নাম্বার বলে পুলিশকে হেল্প করুন, নইলে। আরে কি মুশকিল, আপনি কে ফোন করছেন সেটা কনফার্ম না হলে আমি সিট নাম্বার কিভাবে বলি? আপনি পুলিশ বললেই আমি আমার সিট নাম্বার আপনাকে বলে দেবো, সেটা ভাবলেন কি করে? হ্যাঁ, ভদ্রলোক বিরক্তভাবে কথাটা বলে রাহুলের মুখের ওপরে ফোনটা কেটে দিল। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন ততক্ষণে হুইসেল দিয়ে দিয়েছে। ওরা দুজনে হাতের সামনে যে কামরাটা পেল তাতেই উঠে পড়ল। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই ফোনের রিংয়ের শব্দের সাহায্যে মিনিট 15 মধ্যে ওদের মুখোমুখি হলো রাহুল আর গৌতম। আপনি কি একটা আংটি পেয়েছিলেন মূর্তি নদীর ধারের রেস্টুরেন্টে? না, এরকম কিছু পাইনি। বেশ, আপনারা হয়তো জানেন না উনি সিদ্ধ পুরুষ মহান জ্যোতিষী কালিকা প্রসাদ। আপনারা এর আংটি নিজেদের দখলে রেখে এখনো মিথ্যে বলে যাচ্ছেন। উনি চাইলেই আপনাদের যে অভিশাপ দিতে পারে তাতে আপনাদের সব শেষ হয়ে যেতে পারে, বুঝলেন? রাহুলের কথাতে চমকে উঠল বাকি 3 জনই। তবে চমকটা সব থেকে বেশি লেগেছে গৌতমের। এক তো এখন ধরাচোড়ো পড়ে নেই, তার উপর এখন যদি এদের ভয় দেখাতে হয় সিদ্ধ পুরুষ সেজে, তাহলে সত্যিই চাপ হয়ে যাবে। রাহুল কথাটা বলে দেওয়ার পরে ভেবেছিল যে গৌতম 2-1টা মন্ত্র আউড়ে সামনের লোকজনকে ভয় দেখিয়ে দিতে পারবে, কিন্তু ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি হয়ে গেল যে গৌতম সেসব কিছু করার সুযোগ পেলই না। আর এদিকে ওদের সামনে বসে থাকা ভদ্রমহিলা হঠাৎ করেই গৌতমকে জ্যোতিষী কালিকা প্রসাদ হিসেবে চিনতে পেরে ওর পায়ে লুটিয়ে পড়ল। মিনিট 15 পরে সব স্বাভাবিক হওয়ার পর জানা গেল যে গৌতম যখন সবে জ্যোতিষ ব্যবসা শুরু করেছিল তখনও ধরাচড়ো পড়ত না, আর এই ভদ্রমহিলা সেই সময়ের খদ্দের ছিল। ভদ্রমহিলার পরিবারে নাকি সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল, সেটা সমাধান করে দিয়েছিল এই জ্যোতিষী কালিকা প্রসাদ। তাই সিভিল ড্রেসে গৌতমকে দেখেই ভদ্রমহিলা চিনতে পারেন এবং তারপর মোটামুটি মিনিট 10 ধরে ক্ষমা চেয়ে ভদ্রমহিলা শান্ত হন। ততক্ষণে ট্রেন হাসিমারা স্টেশন চলে এসেছিল। আংটি হাতে পেয়ে রাহুল আর গৌতম হাসিমারা স্টেশনে নেমে ওদের গাড়িটাকেও ওখানেই ডেকে নিল।
রাহুলের কাছ থেকে গল্পটা শুনে আর ব্যানার্জি বাড়ির গয়না চুরির তদন্ত শেষে সৈকত নিজের ফেসবুক স্ট্যাটাস আপডেট করল। পুরুষ মানুষ দু রকমের, জীবিত আর বিবাহিত। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তবে আজকের জন্য এটুকুই। তবে ফিরছি আসছে শুক্রবার আরও একটি টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।